নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের স্বাগত। আমি অর্কপ্রভ সরকার, আর আমার সঙ্গে আছেন প্রবীণ সাংবাদিক প্রসূন আচার্য। প্রসূনদা, যে বিষয়গুলো নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম, প্রথম কথা আরজি কর। আপনার কি মনে হচ্ছে এটা ওই সিভিক ভলেন্টিয়ার এককভাবে এই কাজটা করেছে, নাকি এটা গণধর্ষণ সংগঠিতভাবে করা হচ্ছে? এবং সব থেকে তাৎপর্যপূর্ণ দেখুন, মেয়েটির একটা গাড়ি ছিল, সেই গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। তাহলে অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে যে মদ্যপ, পর্ন দেখার অ্যাডিকশন আছে, সে ধরে নিলাম ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, গাড়িটাকে ভাঙচুর করেছে। কি মনে হচ্ছে, মেয়েটি হুইসিল ব্লোয়ার হতে চেয়েছিল বলেই তার খেসারত দিতে হলো এই অভাগিনী মেয়েটিকে? বস্তুত সম্পূর্ণ তদন্ত যতক্ষণ না হবে, নিরপেক্ষ তদন্ত, এই বিষয়গুলো পরিষ্কার হবে না। আমরা দীর্ঘদিন ধরে জানি, পার্টিকুলারলি আরজি কর হসপিটালকে কেন্দ্র করে একটা পলিটিক্স, তৃণমূলের দুটো গোষ্ঠী, একদিকে শান্তনু সেন, একদিকে সুদীপ্ত রায়, নানা দিন ধরে চলছে। এবং আরজি করের এই প্রিন্সিপাল একাধিকবার বদলি হয়েছেন, কিন্তু তিনি যাননি। এখন প্রথম প্রশ্ন যে একটা হসপিটালে ডিউটি করার পরে কেন সেমিনার রুমেই বা রেস্ট নিতে যাবে? এবার সিভিক ভলেন্টিয়ারকে যে ধরা হলো, সে আদৌ হ্যাঁ বলেছে না না বলেছে সেটা পুলিশ ছাড়া তো কেউ জানে না। সত্যিটা কি সেটা পুলিশের সামনে সে কি বলছে, আদালতে যতক্ষণ না মামলা উঠছে এবং আদালতে সেটা প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়। আমি এখানে একটা খুব সুনির্দিষ্টভাবে বলতে চাই, এই সোশ্যাল মিডিয়ার যুগে আর সবাই ইউটিউবার হয়ে যাওয়ায় একটা তদন্ত কত ডেলিকেট হয়। আমরা যখন সাংবাদিকতা করেছি তখনও অনিতা দেওয়ানের খুনের ঘটনা দেখেছি, আরও একাধিক কেস দেখেছি। আমি সুটিয়া গণহত্যার সময় ওইখানে গেছিলাম। একটা কেস স্টাডি করা, সেইটাকে আলটিমেটলি কেস সাজানো, পুলিশের ইনকোয়েস্টের পরে যে ফরেন্সিক তদন্ত তারা সিল্ড খামের মধ্যে কোর্টে প্রডিউস করবে, এটা হচ্ছে একটা তদন্তকের প্রক্রিয়া। কিন্তু তার আগেই লোকজন যেভাবে বলতে শুরু করে দিয়েছে যে একাধিক হাড় ভেঙে গিয়েছে, এত সিমেন্ট পাওয়া গেছে, এটা পাওয়া গেছে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে না, আমি দেখতে পাচ্ছি যার হাতেই ফেসবুক আছে সবাই তদন্তকারী অফিসার, যত ইউটিউবার সবাই তদন্তকারী অফিসার। আমি শুধু এইটুখানি বলতে পারি, আমি নিজে মানে পলিটিক্যাল সাংবাদিক হলেও একাধিক বড় তদন্ত দায়িত্ব নিয়ে করেছি। তার মধ্যে ছোট আঙারিয়ার ঘটনা আমার তদন্তের পরেই সিবিআই হয়েছিল, ভদ্রেশ্বরের ওসি খুনের মার্ডার আমার তদন্তের পরেই, আমি তখন একটি বহুল প্রচলিত সংবাদপত্রে ছিলাম, সিবিআই হয়েছিল। এবং ঘটনাচক্রে একটা তদন্ত প্রক্রিয়া চলাকালীন পুলিশের কাছ থেকে খবর জোগাড় করা খুব কঠিন ব্যাপার, কিন্তু এত সহজে সব খবর বেরিয়ে যাচ্ছে, আসলে মন গড়া খবর। এবং সবচেয়ে খারাপ যেটা দাঁড়াচ্ছে, যেরকম মহাপাত্র টাইটেলের একটি ছেলের ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হলো, তারপরে সৌমেন মহাপাত্র প্রায় কাঁদতে কাঁদতে বলছে রাজ্যের মন্ত্রী যে আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র, লোকে আমাকে ফোন করছে। সুতরাং এখানে যেন সবটাই বেআব্রু হয়ে গেছে। এবং আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায় আছে, যিনি মারা গেছেন এই ধরনের ধর্ষণের ক্ষেত্রে বা ধর্ষণ হয়েছে, তার নাম ছবি কোথাও প্রকাশ করা যায় না। অধ্যক্ষ নিজে, সে তো অধ্যক্ষ নিজেই 5 বার ধরে বলে দিচ্ছে, মেয়েটির নাম চলে আসছে। এই সামগ্রিক ঘটনা তদন্তে কতটা প্রভাব ফেলবে এটা আমার নিজের মধ্যে। হাইকোর্ট বলেছে তদন্ত কিছু হয়নি। হ্যাঁ, হাইকোর্ট বলেছে তদন্ত হয়নি, বলছে যে পুলিশ এবার কি তাদের হাইকোর্ট যেটা চাইবে, ডেথ, যেটা কোল্ড ব্লাডেড মার্ডার, সেখানে অ্যাবনর্মাল ডেথ বলছে। সরকারি কৌশলী বলেছেন যে কেউ অভিযোগ দায়ের করেনি। আরে এ তো অধ্যক্ষের অভিযোগ দায়ের করা উচিত। অধ্যক্ষ যদি গত নাড়িয়ে টালা পার্কে যেতে অসুবিধা হয়, তাহলে অন্য কোনো অধস্তন লোককে বলতে পারতেন। তাহলেই তো ধামাচাপা দেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, এটা প্রমাণিত। লোকের মধ্যে একটা প্রশ্ন জেগেছে বলি, এই যে আজকে রাত্রিবেলা রাত জাগার যে 74 সালে আমেরিকায় যেটা হয়েছিল, যে রাতে পথের দখল মহিলাদের আন্দোলনকে কেন্দ্র করে একটা মহিলা হেনস্থা হয়েছিল ইউএসএ, ফিলাডেলফিয়া।
এবার ঘটনা হচ্ছে যে এই প্রশ্নটা জাগাকে কেন্দ্র করে শুরু করেই কিন্তু আজকে এত কিছু হয়েছে। হাইকোর্ট তদন্ত, যদি নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে এটা পরিষ্কার বোঝা যেত তাহলে হয়তো হতো না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ঘটনাটা বিশেষত বাংলাদেশের ঘটনার পরেই হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটা প্রচণ্ড আক্রোশের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ক্ষেত্রে যতটা না তৎপর, অনেক সময় আমরা দেখি হয়তো লেট রিয়াকশন, কিন্তু এই ক্ষেত্রে রিয়াকশন বাংলাদেশের ঘটনার অভিঘাত হতে পারে। লেট রিয়াকশন করেন, কিন্তু এই ক্ষেত্রে খুব ফাস্ট রিয়াকশন করেছেন। বলেছেন যে রোববারের মধ্যে না হলে আমরা সিবিআইকে দিয়ে দেব। আবার উপযাচক হয়ে অভিষেক ব্যানার্জি বলছে এনকাউন্টারই পথ। ধর্ষক কখনো এনকাউন্টার করে ধর্ষণ কখনো বন্ধ করা যায় না। আমার শুধু এই যারা আজকের কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের শহুরে মানুষ এই ঘটনার বিচার দাবি করছেন, তাদের কাছে আমার দাবিও এবং অনুরোধও, প্রশ্ন, রাজ্যে প্রায় রেগুলার এই ধরনের ঘটনা ঘটে। প্রায় প্রতিদিন 2-3টে হয়তো দেখা যাবে ধর্ষণের ঘটনা ঘটে। কোনোটা আত্মীয় স্বজন দ্বারা হয়, কোনোটা বন্ধুবান্ধব দ্বারা হয়, কোনোটা একেবারেই দুষ্কৃতীতে হয়। কিন্তু যেহেতু গ্রামে হয়, গরিব মানুষের মধ্যে হয়, মুসলিমদের মধ্যে হয়, আদিবাসীদের মধ্যে হয়, বা ওবিসির মধ্যে হয়, বিশেষত গ্রামাঞ্চলে হয়, সেগুলোর অভিঘাত কিন্তু কলকাতা শহরে এসে পৌঁছয় না। আজকের এই ঘটনা, এ তো আরজিকর হসপিটালের মধ্যে কর্তব্যরত একজন চিকিৎসক দর্শন করা, এটা ভয়ঙ্কর ঘটনা, আনপ্রেসিডেন্টেড বলেই কিন্তু আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লির এমস থেকে শুরু করে লখনৌ থেকে হসপিটাল থেকে শুরু করে সারা দেশেই প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমার যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন তাদের কাছে অনুরোধ বলবো বা আবেদন বলবো যে ভবিষ্যতেও কিন্তু গরিব মানুষ গ্রামের দিকে যারা ধর্ষিতা হন, অনেক ক্ষেত্রেই হন, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশ নানাভাবে মামলা কমজোরি করে দেয়। কামদুনির ক্ষেত্রে এই ধরনের অভিযোগ উঠেছে, 12 বার না 13 বার পিপি বদল। হ্যাঁ, তো সেই কামদুনির অভিযুক্তরা তো বেকসুর খালাস পেয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যারা মামলা লড়ে আর ওই কিছু আইনজীবী, বাদবাকি সাধারণ মানুষ কিন্তু সরে যায়। আমার কাছে আবেদন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলেই আপনারা, যে মহিলারা আজকে শহরে হসপিটালে ডাক্তার মহিলা মরলেন বলে এতটা ধর্ষিতা হলেন, মারা গেলেন, সক্রিয় হচ্ছেন, অন্য ক্ষেত্রেও যদি তারা সক্রিয় হন তাহলেই এই ধরনের ঘটনা কমানোর জন্যে পুলিশ প্রশাসন বা সরকার যার উপরই হোক একটা চাপ সৃষ্টি হবে। দেখুন, অপরাধ তো বন্ধ করা যায় না। আমার মনে আছে যখন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল তখন আমাদের একটা প্রাক্তন তৃণমূলের সাংসদ, বর্তমান বোধহয় মুখপাত্র কুণাল ঘোষ, তিনি মীরা ভট্টাচার্যকে নিয়ে ধনঞ্জয়ের ফাঁসির পক্ষে একটা মনে আছে দাবি করেছিলেন। আমি তার কনভেনার হিসেবে উল্টো দিকে যে সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড, যে তাকে ফাঁসি দিতে হবে, আমরা একটা কনভেনশন করি। আমি ছিলাম কনভেনার, প্রেস ক্লাবে অপর্ণা সেন ছিলেন, জয়মাল্য বাগচি ছিলেন, বিকাশ ভট্টাচার্য ছিলেন, বলাই দে ছিলেন, আমার মনে এই বলাই রায় ছিলেন, রাজ্য সরকারের কৌশলী, এবং সুমন চট্টোপাধ্যায়, অধীর চৌধুরী। আমরা অনেক সাংবাদিক ছিলাম, আমি, অলোক ব্যানার্জি, জয়ন্ত, আমরা অর্গানাইজার ছিলাম, মিলন দত্ত। তো তাতে একটা খুব ভালো উপমা দিয়েছিলেন বলাই রায়, যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, যে একসময় ইংল্যান্ডে, লন্ডনে খুব পিকপকেট হচ্ছে। তো সেই পিকপকেট বন্ধ করার জন্য সিদ্ধান্ত হলো কোর্টের কিছু যারা পকেটমার তাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হোক। এরকম 2জন পকেটমারকে ফাঁসিতে লটকানোর জন্য টেমসের দ্বারা নিয়ে যাওয়া হলো, প্রচুর ভিড়, ফাঁসিতে লটকানো হলো, হাজার হাজার লোক দেখছে। ওমা, ফাঁসি তো তাদের হয়ে গেল। অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল তখন দেখা গেল প্রায় 50 জন লোকের পিকপকেট হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের, মানে আমরা আগেই দেখে দিলাম, তা শেষ করলাম, এটাকে নিচুর তলা থেকে প্রতিবাদটা সংগঠিত হওয়া উচিত। এইবার খুব সঠিকভাবে একটা প্রতিবাদ সংগঠিত হচ্ছে সব জায়গাতে। একটা ভয়ঙ্কর নিন্দনীয় ঘটনা, এ তো বলাই বাহুল্য। এবং আমি একটা অধ্যক্ষ এতদিন ধরে যার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, সে মুর্শিদাবাদে বদলি হয়েও তৎক্ষণাৎ চলে আসে, এর টিকিটা কোথায় বাধা? এটা জনৈক ডক্টরের কথা শুনছি যে সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, কিন্তু তিনি দণ্ডমুণ্ডের কর্তা। দেখুন, আমি তো ডিটেল জানি না, তবে এইটুখানি জানি যে আগে আরজিকর হাসপাতালে শেষ কথা প্রায় বলতেন প্রাক্তন তৃণমূল সাংসদ, রাজ্যসভা শান্তনু সেন। কিন্তু এই অধ্যক্ষ এতটাই পাওয়ারফুল যে শান্তনু সেনকেও
নেগেট করে দিয়েছে, মানে শান্তনু সেনও কিছু শোনে না। এখন অধ্যক্ষ কোন লবিতে বিলং করেন, তার পাওয়ার কোত্থেকে হয়, এবং আমি এটাও শুনেছি যে স্বাস্থ্য ভবনের লোকেরাও তার কথা শোনে। এর পেছনে কার ক্ষমতার উৎস আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমি জানি না। তবে নিশ্চয়ই কোনো রাজনৈতিক মদত তার পেছনে রয়েছে বড় আকারেই, না হলে তিনি এতটা পাওয়ারফুল হন কী করে। এবং উনি সেদিনকে দেখলাম প্রথমে বললেন যে যা মনে হলো দেখে প্রেস কনফারেন্স, যে চাকরি ছেড়ে দিচ্ছেন, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা গেল তাকে বদলি করে দেওয়া ন্যাশনাল মেডিকেল, প্রাইস পোস্টিং দেওয়া হলো। হ্যাঁ, হাইকোর্ট এমন নয় যে কোনো গ্রামের কোথাও বদলি করা হলো, কম্পালসারি ওয়েটিংয়ে রাখা যেত, হয়নি। এখন নিশ্চয়ই প্রশাসনের কোথাও আছেন। এখন প্রশাসনের মধ্যে সব তো একদিকেই ফোর্স থাকে না, ডিফারেন্ট টাইপ অফ ফোর্স থাকে, কোনোটা প্রো, কোনোটা এগেনস্টে। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে চিফ মিনিস্টার দৌড়াদৌড়ি করছেন এবং তিনি চান যে কালপ্রিট ধরা পড়ুন, যাতে অন্তত মানুষ ঠান্ডা হয়, সরকারি কর্মচারী, হসপিটালের ডাক্তাররা পরিষেবা দিতে পারে। কিন্তু পাশাপাশি আবার এটাও দেখা যাচ্ছে যে কোনোভাবে এই অধ্যক্ষকে এমনভাবে গার্ড করা হলো এবং পোস্টিংয়ের ব্যবস্থা করা হলো, যাতে যারা মনে করছিল যে চিফ মিনিস্টারের উদ্যোগ নিচ্ছেন তারাই অনেক অসন্তুষ্ট হলো, যারা আগে প্রতিবাদ করেননি তারা এখন প্রতিবাদে সামিল হচ্ছেন। সুতরাং গোটা ব্যাপারটা হাইকোর্ট মনিটরিং, যদি এনকোয়ারি যদি হয়, সিবিআই করলেও সিবিআইয়ের ওপর আমার বড় ভরসা নেই। এই যে পশ্চিমবঙ্গে লাস্ট 12-15 বছরে কত সিবিআই এনকোয়ারি হয়েছে, কটা ক্ষেত্রে দোষী ধরা পড়েছে বলুন, কটা ক্ষেত্রে শাস্তি হয়েছে, এমনকি আবার নির্ভয়া কাণ্ড তো সিবিআই, হ্যাঁ, কিন্তু তাপসী মালিক পারেনি। সিবিআই মানে তো, সিবিআই তো আলাদা কোনো এন্টিটি নয়, সিবিআই তো রাজ্য সরকারের যে সমস্ত পুলিশ তাদের থেকে ডেপুটেশনে সিবিআইতে যায়, তাদের মধ্যে এমন একটা কিছু বিশেষত্ব থাকে না যে তারা সাংঘাতিকভাবে মামলা, খুনের মামলা ইত্যাদি করতে পারবেন। পুলিশ অফিসার ভালো মানেই যে তিনি তদন্তকারী অফিসার ভালো হবেন তার কোনো মানে নেই। এবার তদন্তকারী অফিসারের পেছনেই আমাদের এই চিটফান্ড মামলাগুলোই দেখুন না, দিনের পর দিন চলছে, হাজার হাজার লোক সর্বশান্ত হয়েছে। আজকে আব্দুল মান্নান যিনি মামলা করেছিলেন, মান্নানদা হতাশ হয়ে গেছে, 14 সাল থেকে 24 সাল হয়ে গেল, কোনো মামলার সেভাবে বিচার পুরো প্রক্রিয়ায় হয়নি, জেলে কিছু লোক আছে, কিছু কিছু ছাড়া পেতে শুরুও করেছে। সিবিআই মানেই যে সবসময় হবে, সিবিআই কেসের একটা খুব মুশকিল, সিবিআই একটা বড় দীর্ঘসূত্রতা থাকে। এখন এই দীর্ঘসূত্রতা যাতে এই বিচার কার্যকে আরও প্রলম্বিত না করে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করা হোক, দ্রুত এভিডেন্স যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করা হোক, এবং দ্রুত অনেক এভিডেন্স নষ্ট হয়েই গেছে বলা হচ্ছে সেগুলোও আমার মনে হয় হাইকোর্টের সুনির্দিষ্টভাবে আলাদা করে অফিসার নিয়োগ করে দেখা উচিত। এখন আরজি করে তো রিনোভেশন করছে, ওইখানেই রিনোভেশন করছে উইদাউট টেন্ডার, না সেইটাও কিভাবে দেখলাম, সেটা দুরকম মতামত হচ্ছে, যে যেখানে ঘটনা ঘটেছে তার থেকে অনেকটা দূরে, আবার কেউ বলছে নিকটবর্তী বাথরুমে। এই জিনিসগুলো সংবাদ মাধ্যমের কাছেও খুব পরিষ্কার নয়। একটা ব্রেকিং নিউজের প্রচেষ্টা এবং খবরের কাগজে এক্সক্লুসিভ করতে গিয়ে এমন সমস্ত খবর করছে যেটা করাটা কতটা যায় এবং সেটা কতটা সত্যি, কতটা কি, ওই যে বললাম যে সব যার হাতেই ফেসবুকে সোশ্যাল মিডিয়া আছে সবাই এখন ইনভেস্টিগেটিং অফিসার, আর যাদের ইউটিউব আছে তারা সব বড় বড় পুলিশ অফিসার হয়ে গেছে। এত সহজে তো তদন্ত এগোয় না ভাই, তদন্ত আগে ইনকোয়েস্ট করতে হবে, তারপরে সুরতাল অর্থাৎ তার অটোপসি হবে, তার পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টম রিপোর্ট সিল খামে কোর্টে জমা পড়বে, সেইখানে সরকার পক্ষের উকিল কৌশলী বলবে, বিপক্ষের বলবে, তারপরে যখন সাধারণ বিপক্ষের কৌশলীর হাতে তার পিএম রিপোর্ট পুরোটা যায়, তখন সেখান থেকে কিছুটা প্রেস জানতে পারে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে। যদি তিনি দেন বা কোর্ট বলে না ওটাতে আমার আপত্তি নেই, কিন্তু এখন এমনভাবে গোটা বিষয়টা হই 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 করে হচ্ছে যে এই বাংলাদেশে যেরকমভাবে আমরা দেখলাম যে ছাত্র আন্দোলনের কোটা ছিলই না 18 সাল থেকে, কিন্তু কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনা দুর্নীতি করলেও গোটা দেশটা ঘেঁটে গিয়েছে। তো এই সোশ্যাল মিডিয়ায় এই বিপ্লব, এই আন্দোলনের পরিণতি। সুকেন্দু শেখর রায়ের কি বিলম্বিত বোধোদয় হলো? সুকেন্দু শেখর রায় বলেই না, অপর্ণা সেনও তো একটু লেট রিয়াকশন করেছে। না, সুকেন্দু শেখর তো তৃণমূলের সাংসদ, বলছে দোষীদের আড়াল করা হচ্ছে কেন? হ্যাঁ, এবং সুকেন্দু শেখর না, আমি দেখলাম তৃণমূলের কি চৌধুরী এক মহিলা কাউন্সিলর, তিনিও বলেছেন যাব। আসলে বিষয়টা এতটাই পপুলার মুভমেন্টের চেহারা নিয়েছে, কেউ যদি এর থেকে দূরে থাকতে চায় তো তাকে বলা হবে যে সে ঘটনাটাকে আড়াল করতে চাইছে। এখন রাজনীতিকরা কখনোই পপুলার মুভমেন্টের এগেনস্টে
খুব শক্তভাবে দাঁড়াতে পারে না, তাহলে তাদের স্ট্যান্ড পয়েন্টটা নড়ে যায়। সাগরিকা ঘোষ, সাকেত গোখেল, ওখানে তৃণমূলের একজন সাংসদ আছে যে আরজি করের প্রাক্তনী, এইবারই জিতেছে। হ্যাঁ, আমি দেখলাম চুপ করে আছে সব। প্রাক্তনী। এখন উনি বলবেন যে রাজ্য সরকার যা যা করার আমাদের নেত্রী বলছেন, সেই জন্য আমরা চুপ করে আছি। কিন্তু এই ভয়েসটা বেড়েছে, তৃণমূলের মধ্যেও একটা ইন্টারনাল চাপ আছে, বাইরে সাধারণ লোকের চাপ আছে, এবং আবার কিছু পলিটিক্যাল গেনেরও ব্যাপার আছে। দেখুন, এমনি এমনি তো কোনো জন আক্রোশ হয় না, আমি চলে গেলাম আপনি চলে গেলেন, 5টা 7টা লোক হতে পারে, কিন্তু এখন যখন একটা সংগঠিত প্রতিবাদ হয় না, তার পেছনে বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন উদ্দেশ্য থাকে, আদারওয়াইজ ইট ক্যান নট পসিবল। ঘোলা জলে মাছ সবাই ধরতে পারে। বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের পেছনে জামাত ছিল থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, সে উর্দু ভাষায় যাদের ফ্ল্যাগ তারাও ছিল। এখন তো বোঝা যাচ্ছে যে আসলে সবাই মিলে যুক্ত হয়ে পড়ে। সুতরাং আমার এই ক্ষেত্রে আবেদন হবে, এখানে তো বড় বিপ্লবের ব্যাপার নেই, যে যিনি মারা গেছেন তিনি তো মারাই গেছেন, তার বাবা মা রয়েছেন, প্রকৃত দোষী যেন দ্রুত ধরা পড়ে, এবং এক হোক একাধিক হোক, তারা যেন মানে 15 দিনের মধ্যে পারলে ধরা পড়ে এবং তাদের যথোপযুক্ত শাস্তি হয়। এই নয় যে তারা আইনের ফাঁক গলে বেরিয়ে গেল, তবেই লোকে এই ব্যাপারটার উপর বিশ্বাস পাবে। একটা অন্য প্রসঙ্গে আসি, তারপরে অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে, আপনি তো বুদ্ধদাকে খুব কাছ থেকে দেখেছেন দীর্ঘদিন, তা কি মনে হয় বুদ্ধদাকে মৃত্যুর পর যে আবেগ, যে জনসমাগম, যে শ্রদ্ধা জ্ঞাপন, বুদ্ধদা মহান ছিলেন বলে বিরোধী দলের লোকজনও বলছেন, এমনকি মুখ্যমন্ত্রীও বলছেন যে ক্ষতি হলো, অভাব অনুভূত করবেন। সুভাষদার মৃত্যুর পর সুভাষ চক্রবর্তীর আবেগকে সিপিএম সংহত করতে চেয়েছিল, ভোটে পারেনি। তা বুদ্ধবাবুকে নিয়ে যে আবেগ হলো, সেটা কি আদৌ সিপিএম এর মরা গাঙে কিছুটা জোয়ার আনতে পারবে? না না, এটা ওই একদিনের তাৎক্ষণিক। সে তো মমতাও বলেছে, বুদ্ধবাবু নিজের জন্যে তো সেভাবে পয়সা করেননি। সেটা বুদ্ধবাবু কেন, পয়সা করতে গেলে আজ নিউ টাউনের উপকার গৌতম দেবও পয়সা প্রচুর করতে পারতো। সিপিএম অনেক লোকই আছে নিজের জন্য করেনি, কিন্তু পার্টি তো কখনো পয়সা ছাড়া চলে না। একটা ইলেকশনে, একটা লোকসভা, একটা বিধানসভা লড়তে গেলে প্রায় কোটি টাকার উপরে লাগে। সুতরাং সে পার্টির ফান্ড যারা রেজার, পার্টির মধ্যেই প্রচুর লোক থাকে। বুদ্ধবাবু নিজে না করলে অন্যরা করেছেন, তিনি জানেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বুদ্ধবাবু ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, একটা সৎ প্রচেষ্টা ছিল, কিন্তু আজকে যারা বলছেন তাদের মূল্যায়ন বুদ্ধবাবু সম্পর্কে এতদিন বাদে হচ্ছে। এই শুভেন্দু অধিকারী বা এই মমতা ব্যানার্জি, তারা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কি বলতেন? প্রচুর ফাইল বার করে বলতেন যে বিশাল দুর্নীতি। শুভেন্দু কখনো কিন্তু সেভাবে বুদ্ধবাবুর এগেইনস্টে বলতো না। শুভেন্দুও বলেছে, রাজনৈতিক কারণে বলতো হয়তো। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে সিপিএম এর লাভ হবে না, কারণ ভোটটা হয় হচ্ছে, ভোটটা শিফট করে গেছে পশ্চিমবঙ্গের, না পুরো বাইপোলার। হ্যাঁ, আর সিপিএম এর যে ভোটটা ছিল সেটা হচ্ছে মুসলিম ভোট ছিল, তার সাথে রাজবংশী, মতুয়া ইত্যাদি এবং কিছু আদিবাসী ভোট ছিল। সেই ভোটটা রাজবংশী মতুয়াদের ভোট চলে গেছে বিজেপির দিকে। ব্যাকওয়ার্ড হিন্দুদের একটা বড় সেকশনের ভোট দেখবেন যারা কন্টিবাদে, শিডিউল কাস্ট, তারা চলে গেছে বিজেপির দিকে। মুসলিম ভোট চলে গেছে তৃণমূলের দিকে। আপার কাস্ট, শহরে মধ্যবিত্ত কিছু লোক যারা সিপিএম এর জমায়েতে যায়, তারা কিন্তু আবার সিপিএমকে, আবার তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট করে। সুতরাং এই যে ভোটের রাজনীতিতে বুদ্ধ ভট্টাচার্য মারা যাওয়ার ফলে সিপিএম এর মরাগাঙ্গে বান আসবে বা কিছু করতে পারবে তা না। আসলে কোন শ্রেণীকে আপনি রিপ্রেজেন্ট করছেন সেইটার উপর ডিপেন্ড করে। সিপিএম সে শ্রেণী জাতভিত্তিক শ্রেণী হতে পারে, আর্থিক শ্রেণী হতে পারে, সিপিএম বা ধর্মভিত্তিক শ্রেণীও হতে পারে। কিন্তু সিপিএম এই মুহূর্তে না জাতভিত্তিক কোনো শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে, না ধর্মভিত্তিক কোনো শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে, না আর্থিকভাবে কোনো শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে। বরঞ্চ এই যে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা নিয়ে এত প্রশ্ন তোলা হয়েছে, বা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী নিয়েও তোলা হোক, তাতে হয়তো জেনারেল যাদের পয়সা আছে তারাও কাট করেছে, তারাও লক্ষ্মীর ভাণ্ডার তাদের বউরাও পাচ্ছে, কিন্তু প্রচুর গরিব মানুষও পাচ্ছে। আমি এবং এই প্রকল্পগুলোকে কটাক্ষ করার মানে হয় না। না, আমি আপনাকে গরিব মানুষকে অপমান করা। আমি বামফ্রন্ট আসার আগে 77 সালে এবং তারপরে, যেহেতু আমি একটা বামপন্থী বাড়ির ছেলে দেখেছি, জমায়েত হলে, ব্রিগেড হলে আমার ঠাকুমা বসে বসে রুটির মধ্যে গুড় দিয়ে কতগুলো রোল বানিয়ে দিত, 10টা বা 15টা কাগজ দিয়ে নিয়ে যেত। কই সেটা নিয়ে তো কেউ হাসতো না।
আর এই তৃণমূলে ডিম আর ভাত খাওয়াতো একটা অদ্ভুতভাবে ডিম ভাত ডয়সি ময় ভয় আকার ত করে তাদের যে ব্যান্টার করে। আসলে সিপিএমের এখন যারা রাজনীতি করে না সোশ্যাল মিডিয়ায় বা চ্যানেলে বা যারা বলছে বা কিছু আইনজীবী, তাদের পেটের কোনো অভাব নেই। ঠিক। তারা সরকারি চাকরি বেশিরভাগই করে, বাড়ির লোক মোটামুটি ওয়েল ইকুইপ, তারা আন্দোলন করে। এবং আজকেও যে মহিলারা রাত জাগবে, সেলফি তুলবে, এ করবে, তাদের সাথে কিন্তু যে মহিলারা ভোর, আমি তো দেখেছি বাজারের, আমি দিদিদের জিজ্ঞেস করি যে তোমরা এই শাক আনছো বা মাছ আনছো, যারা বসে কটায় বেরো, কেউ বলে 3:30-টের সময় বেরোয়, কেউ 4টের সময় বেরোয়। শীতকালে তো 4টে 3:30 অন্ধকার থাকে। এবং সবজি বিক্রি করে এই ডানকুনি লোকালে বা ক্যানিং লোকালে করে লক্ষ্মীকান্তপুর ফেরে, তারা রাত্রিবেলা ফেরে। তো সুতরাং তাদের কাছে এই রুটি যারা মিন ধরে, যারা গ্রামে বাস করে, তারা তো অনেকেই রাত্রিবেলা যাতায়াত করে। কিছু ঘটনা নিশ্চয়ই ঘটে, অপরাধ প্রবণতা তো সমাজে থাকবেই এবং ঘটেও। তাদের কাছে কিন্তু এটা রুটি রুজির প্রশ্ন। এবং তাদের কত শ্রেণীকে আজকের এই ঘটনাটা নাড়া দিয়েছে, বরং তাদের বাড়ির লোকরা চিকিৎসিত হতে এসে আরজি করে বা অন্য সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে, এইটা কিন্তু দেখতে হবে। আমি আপনাকে বলছি যে গরিব মানুষ, কখনো আপনি গেছেন কিনা জানি না, যে গ্রামের হাসপাতালে একটা চিকিৎসা করতে আসে, সে একটা হয়তো নাকের নাকছাবি বন্ধক দিয়ে 2000 টাকা পকেটে নিয়ে জেলা হাসপাতালে, এই আমাদের বারুইপুর হাসপাতালে বা শিয়ালদা হাসপাতালে তার ছেলেকে বরকে চিকিৎসা করতে আসে। সে হয়তো একটা শাক বা কতগুলো ফল সবজি বাজারে বিক্রি করে বা কারোর বাড়িতে কাজ করে। তাদের কি আজকের এই আন্দোলন, এই যে রাত্রিবেলা রাস্তায় দখল নাও, তাদের সাথে কি এই আন্দোলনের কোনো সম্পর্ক আছে? আমার $1 মিলিয়ন কোশ্চেন। আমার কিন্তু মনে হচ্ছে তাদেরকে ছুটছে না, কারণ তারা তাদের নিয়েই ভাবছে। পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত শ্রেণী বিন্যাস হয়ে গেছে। কিছু উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ফেসবুক করা তাদের একটা শ্রেণী, প্রতিবাদ করা। তারা ইরাকের ঘটনায়, গাজার ঘটনায়, ইরানে চুল কাটার ঘটনা প্রতিবাদ করে, এখানেও প্রতিবাদ করছে এবং তারপর সেলফি। কিন্তু প্রতিবাদ সচেতনতার ভাষা প্রতিবাদ থাকবেই নিশ্চয়ই, আমি তা নিয়ে ব্যান্টার করছি না। প্রতিবাদটা অবশ্যই দরকার এবং তাদের কাজ তারা করছেন, সঠিক করছে, কিন্তু সেটা একেবারে ডাউন পারকোলেট করছে। ইয়েস, ওই মহিলাদের একেবারে নিজের তলায় যে মেয়েটা বাড়িতে যায়, গ্রামে থাকে বা শহরেও একেবারে তার মা জিহের কাজ করে, মানে বলা উচিত নয় জিহের কাজ, মানে লোকের বাড়ি কাজ করে, তাদের গৃহ সহায়িকা, রাইট, মেড সার্ভেন্ট, গৃহ সহায়িকা, বা তাদের বা এই একটা ছোট দোকান আছে, সেইখানে দেখবেন প্রচুর রাস্তার ধারে দোকানে কেউ হয়তো একটা ঘুগনি পাউরুটি বিক্রি করছে। তাদেরকে এই আন্দোলনটা কি ছুটছে? এই আন্দোলন কি তাদের বাড়ির মেয়েদেরকে প্রোটেকশনের কথা বলছে? এইটা কিন্তু যদি মাথায় না রাখা যায় তাহলে কিন্তু মুশকিলের ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গের এই যারা মাটির কাছাকাছি, তাদের সাথে এই শহরে যারা ফ্ল্যাট বাড়িতে এবং বাড়িতে থাকে, গাড়ি চড়ে যাতায়াত করে, মধ্যরাতে যারা যাবে 12টার সময়, কলকাতা শহরে 11টা-12টার সময় কোনো যানবাহন চলে না, এটা আমার নিজের অভিজ্ঞতা। এর মধ্যে দেখা যাবে প্রচুর মহিলা হয়তো অটো ভাড়া করে বা অন্য কিছু ভাড়া করে আসবে, অনেকে গাড়ি করেই যাবে 4-5 জন। তাদের এটা কি পারপোরেট করছে এই আন্দোলনটা? এটা কিন্তু বড় প্রশ্ন। যদি পারপোরেট না করে তাহলে এটা শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকছে না, জেলা শহরগুলোতে। হ্যাঁ, এবার আমার বক্তব্য যে পারপোরেট করানো দরকার। এই যারা আজকের এটা করছেন তাদেরকে গ্রামের বা তাদের যারা পরিচিত অত্যন্ত দুস্থ দরিদ্র, তাদের মধ্যেও এই আন্দোলনটাকে পারপোরেট করানো দরকার, ছড়ানো দরকার। আমার মনে হচ্ছে, আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে, যা ঘটনা প্রবাহ দেখছেন আরজিকরকে কেন্দ্র করে, এটা কি মানে একেবারে সংগঠিতভাবে মেয়েটাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে? এটা কোনো একা লোকের কাজ হতে পারে না, বলতে পারবো না। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যা বেরোচ্ছে, মানুষ যা বলছে, তাতে কি মনে হচ্ছে? আঘাত, দেখুন, গাড়ি ভাঙচুর, গাড়িটা কি দোষ করেছে? দেখুন, এটা বলা খুব মুশকিল। এখন এমএলএ হোস্টেলে আপনাদের একজন ফরওয়ার্ড ব্লকের এমএলএ খুন হওয়া, রমজান আলী, সেই নিয়ে বিশাল তোলপাড় হয়েছিল, বাংলা বন্ধ হয়ে গেছিল। পরবর্তীকালে আমি তখন লালবাজারে রিপোর্টিং করি, তারপরে দেখলাম রমজান আলীর স্ত্রীকেই ধরা হলো এবং সে একটা সেক্সুয়াল ঘটনা সেটা দেখে ফেলেছিল। ওই ঘরের মধ্যেই রমজানের স্ত্রীর সাথে একজনের কম্প্রোমাইজিং ভঙ্গিমায় স্ত্রী রমজান আলীকে খুন করে। এটা নিয়ে কিন্তু বলা হয়েছিল যে এমএলএ হোস্টেলে যদি এমএলএ খুন হয়ে যায় তাহলে নিরাপত্তা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? সুতরাং যতক্ষণ না এই খুনের মোটিভটা বেরোবে,
এই খুনের অ্যাকচুয়াল কারা করেছে এবং আদালত পর্যন্ত পৌঁছবে, ততক্ষণ কিন্তু এটা বোঝা খুব মুশকিল। রমজান আলীর স্ত্রী খুনের পর চলে গেছিল দেশের বাড়িতে, এবং তাকে যারা গিয়ে যে ফটোগ্রাফার বা পুলিশ যারা গেছিল, গিয়ে দেখছে সে হলুদ মেখে স্নান করছে, এ করছে, সি ওয়াজ কোয়াইট নর্মাল। এবং তখন বাংলা উত্তাল, যে একজন মানে কংগ্রেস বাংলা বন্ধে গেছিল, বাংলা উত্তাল, সত্যি সত্যিই তো মানুষের প্রশ্ন জেগেছিল যে এমএলএ যদি এমএলএ হোস্টেলে খুন হয়ে যেতে পারে লেফট ফ্রন্টে, তাহলে বিরোধী এমএলএদের বাইরে নিরাপত্তা কোথায়? তো ঠিক সেই রকমই প্রায় ঘটনা। এখন বাইরে থেকে এসে কিভাবে খুন হলো না হলো, যতক্ষণ না প্রকৃত দোষী ধরা পড়ছে, এবং এই রিউমার এবং এই যে আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে, আমি আবারও বলছি, সবাই তদন্তকারী অফিসার, সবাই পুলিশ অফিসার, সবাই সব কিছু জানে, এইটা একটা ভয়ঙ্কর খারাপ জায়গায় জন্ম দিচ্ছে। যতক্ষণ না অ্যাকচুয়ালি সিবিআই কোর্টে রিপোর্ট প্রডিউস করে, তার ফরেন্সিক রিপোর্ট প্রডিউস করে, এবং প্রকৃত অপরাধী যাকে অলরেডি ধরা হয়েছে সে যদি কনফেশন করে বা তাকে যদি জেরার মাধ্যমে প্রমাণিত হয়, তবেই কিছুটা বোঝা যাবে যে প্রকৃতভাবে ঘটনাটা কি হয়েছে। তার আগে আমরা সবই হচ্ছে গেস করছি, গেস ওয়ার্কের উপর কখনো তদন্ত চলে না, বরঞ্চ তদন্ত দিকভ্রষ্ট হতে পারে, পুরো তদন্ত দিকভ্রষ্ট হতে পারে। এটা ভয়ঙ্কর রকম সম্ভাবনা আছে তদন্ত দিকভ্রষ্ট হওয়া। কিছু ভিডিও অডিও রেকর্ডিং বেরিয়ে যাচ্ছে যে এরা ছিল ওরা ছিল, কে কার অডিও রেকর্ডিং। এখন সবার হাতে মোবাইল হয়ে যাওয়ায় সবাই রেকর্ডিং করতে জানে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমারই দুদিন আগে সত্যি দুজন আমাকে ফোন করে বলেছে এক তৃণমূল নেতার মন্ত্রীর পুত্র জড়িত। কালকে দেখলাম তিনি বলছেন যে আমার ছেলের নামে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, অসহায় অবস্থা। যারা এটা করছেন তারাও বুঝতে পারছে না, যাদেরকে দাগিয়ে দিচ্ছেন তাদের কি পরিস্থিতি। সুতরাং খুব প্রমাণ লোপাট না করে খুব দ্রুত তদন্ত দরকার, এবং তদন্ত করে প্রকৃত তদন্ত কোর্টে প্রডিউস করে সরকারিভাবে সিবিআই হোক, সরকারি উকিল কৌশলীর ব্রিফিং দরকার, কোর্টের হিয়ারিং প্রপার দরকার, তবেই কিন্তু এটা হবে। আদারওয়াইজ আমরা সবাই গেস করতে থাকবো। আর এই যে আন্দোলন, সেটা যদি গরিব মানুষের মধ্যে, বৃহত্তর জনগণের মধ্যে পারপোরেট না হয়। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। এই ভোটের মরশুমে গত 4-6 মাসের জন্য নর্থ বেঙ্গলে তো কম ধর্ষণ ঘটনা ঘটেনি। আমরা কখনো তার রিপারকেশন পশ্চিমবঙ্গের কলকাতার মানুষের মধ্যে দেখতে পেয়েছি? পাইনি। আবার তৃণমূলের এক নেতা বলছেন ওদের আমলে বর্ণালী দত্ত ধর্ষিতা হয়েছে, এই হয়েছে, যেন সেটা গুরুত্বটা কমিয়ে দেওয়া হলো। এই ব্যাপারটা খুব আনফর্চুনেট। এটা কেন করছেন? কেউ তখন যা হয়েছে হয়েছে, অন্যায় যদি হয় তার সেটাও অন্যায়, এটাও অন্যায়। বিলকিস বানো অন্যায়, হাতরাসে অন্যায়, আরজি করো। এই আজকের এই রিজওয়ানুর খুনের হত্যা সিবিআই নিয়েছিল, আজ অব্দি তার এ হয়নি। যাদের বিরুদ্ধে দোষ দেওয়া হয়েছিল তারা সব উল্টো দিকে চলে গেছে, এবং আজ অব্দি ওর দাদার 2 টার্মের এমএলএ হয়ে গেল, রুকবানুর এমএলএ হয়ে গেল, তাদের সাথে আর এর কোনো সম্পর্কই নেই। সুতরাং সিবিআইকে দিলেই যে এটা হবে তার কোনো মানে নেই। মাঝখান থেকে আপনার সিঙ্গুরের ওই তাপসী মালিক হত্যাকাণ্ডে সিপিএমের ওই নেতা যিনি মারা গেলেন, সুহিত দত্ত, শুধু জেল খাটলেন, মরেও গেলেন। এখন আমরা চাই প্রকৃতভাবে, এবং এই কেসগুলো না অদ্ভুত হয়। এর আগেও এরকম বামফ্রন্ট আমলেও তৃণমূলের অভিযোগ বা কংগ্রেসের অভিযোগে ধরা পড়েছে, তারপর তারা 8 বছর 7 বছর জেল খেটে বেরিয়ে গেছে। প্রকৃত দোষী যেন ধরা পড়ে। এটাই আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বুদ্ধবাবুকে নিয়ে সিপিএম একটা আবেগ নিশ্চয়ই আছে ব্যক্তি বুদ্ধবাবুর প্রতি, সেটা সিপিএম এর মরা গ্যাংয়ে জোয়ার আনবে না। ভূতের ভবিষ্যৎ আছে সিপিএম এর কি আছে? 1, 2, এই যে সমাজ মাধ্যমে সিপিএম এর অনেকেই খুব সক্রিয়। আমার মনে হয় এরা ফেসবুক, এক্স হ্যান্ডেলে একেবারে লাল ফৌজ, আর মাটিতে একদম ফেরারি ফৌজ। না, এদের অদ্ভুত কথা যে আমি শূন্য হয়ে গেলেও আরে শূন্য, সব জায়গায় তো পৃথিবীর কমিউনিস্ট পার্টি আছে। প্রথম কথা, ভোটে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কমিউনিস্ট পার্টি চলে গেলে তাই ফিরে আসা খুব মুশকিল। সারা পৃথিবীতে তার কোনো নজির নেই। কেরালায় কমিউনিস্ট পার্টি প্রতি 5 বছর অন্তর চেঞ্জ হয়, ফিরে আসে, এবং এবার 5 বছর বাদে 10 বছর হচ্ছে। তার আগে কোনোদিন সেকেন্ড টার্ম রিপিট করেন। সেটার কারণ কেরালার আপনার জনবিন্যাস। ওখানে 25% মুসলিম 30%, হিন্দু 35%, খ্রিস্টান 25%। এরা ভোটের মধ্যে বাটোয়ারা। ভয়ঙ্করভাবে কেরালা হিন্দু সমাজে ফ্র্যাগমেন্টেড,
তার মধ্যে আপার কাস্ট যারা নায়ার ছিল, ইকে নায়নার, তার নামমুদ্রিপাদরা ছিল আপার কাস্ট। এই ব্যাকওয়ার্ড কাস্ট যারা এরোয়া গোষ্ঠী, SNDP, স্বামীনারায়ণ যোগাম, যারা গাছের কয়ার তোলে, মাছ ধরে, এই পিনারাই বিজয়ন হচ্ছে এই ব্যাকওয়ার্ডদের ক্লাস থেকে উঠে এসছে নেতা। ফলে এই ব্যাকওয়ার্ডরা লাস্ট ইলেকশনে CPM-কে ভোট দিয়েছে বলে CPM ক্ষমতায় এসেছিল, আবার এই ব্যাকওয়ার্ডরা এবার লোকসভায় CPM-কে ভোট দেয়নি। সুতরাং সেই ব্যাপারটা দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ তো ক্ষমতায় ছিল, ত্রিপুরা থেকেও গেল। আমরা যখন পলিটিক্সে শুরু করেছিলাম রিপোর্টিং করতে, তখন অন্ধ্রপ্রদেশের কত MLA MP ছিল, CPM-এর ছিল, CPI-তে ছিল, বিহারে ছিল, উত্তরপ্রদেশে ছিল, কিন্তু সেগুলো সবই ছোট। কারণ হচ্ছে ভারতের না রাজনীতিটা এই মন্ডলাইজেশন হওয়ার পর না পুরো চেঞ্জ হয়ে গেছে। সেইটা মণ্ডল কমণ্ডলে ভাগ হয়ে সমস্ত হিন্দুদের একাট্টা করতে চেয়েছে বিজেপি, যাতে হিন্দু ভোট বাড়ে। আর অন্য দিক থেকে আজ রাহুল গান্ধীর কাছে মানে বারবার তারা বলছে কেন জাত গণনা করলে যে জাত যত তার হিস্সেদারি তত, এই একই কথা তো কাশিরামও বলেছিল, তো জিতনা ভাগিদারি উতনা হিস্সেদারি। তো ব্যাপারটা ভারতের রাজনীতিটাই বদলে গেছে অন্যভাবে। রাজনীতি না বদলালে যারা হিন্দুত্বের ধ্বজাধারী উদ্ধব ঠাকরে, সে কিন্তু কি অবলীলাক্রমে রাহুলের সাথে সোনিয়া গান্ধীর সাথে মিশে গেছে। ভারতের রাজনীতিটা একটা কাস্ট ডিভাইডেড। 2 নম্বর, ক্রোনি ক্যাপিটাল আদানি আম্বানি, তাদের যে বিপুল প্রভাব ভারতীয় রাজনীতিতে এবং বৈদেশিক নীতিতেও। এই যে বাংলাদেশের ঘটনা হলো, ম্যারিকো থেকে শুরু করে সিপলা, আরও বিভিন্ন সংস্থা, ওখান থেকে ইমামি সব গুটিয়ে চলে এসছে। কিন্তু আদানি এবং আম্বানি, যাদের দুটোই বিদ্যুতের সাথে যুক্ত, তারা ঝাড়খণ্ডে যায়, তারা স্টেটমেন্ট দিল আমাদের বিজনেস ঠিক আছে। অর্থাৎ এই রাজনীতিটা না পুরো বদলে গেছে ভারতের। একসময় কমিউনিস্ট পার্টি যেভাবে রাজনীতি করত, সেই রাজনীতিটার সাথে আজকের রাজনীতির কোনো সম্পর্ক সেইভাবে নেই। ফলে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে পারেন, আপনি যেটা বলছেন সেটা অসত্যও নয়, সত্য কথাই বলছেন, কিন্তু ভেরিফাই করে, ক্রস চেক করে কিছু পোস্ট করে। হ্যাঁ, কিন্তু সেটা টেকার যাকে বলে, গ্রহণ করছে কারা? যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে দরিদ্র শ্রেণীকে, আপনাকে ইফেক্ট মানে টার্গেট অডিয়েন্স যদি হয়, আপনি তার লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন প্রশ্ন তুলে দিচ্ছেন, তার মনের মধ্যে কিন্তু সেইটা, আপনি যখন ডিম ভাত বলছেন তার মনের মধ্যে প্রশ্ন তুলছে, আপনি যখন কন্যাশ্রী বলছেন, তার রূপশ্রী বলছেন, তার মনের মধ্যে প্রশ্ন তুলছেন। সুতরাং এই প্রশ্নগুলো সব বিলিয়ে দিল, আর আপনি শুধু ফাইট করছেন ডিএর জন্য। আপনি রাস্তায় যান, সাধারণ কর্মী, ডিএ পায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি আজই আমরা 10 কোটিও ধরি, 10.5 কোটিও ধরি, তার মধ্যে সরকারি কর্মচারী 5 লাখ, কোনো পার্সেন্টেজই আসছে না। তাদের ভোটের উপর কি নির্ভর করে? কিছুই নির্ভর করে না। তারা যদি সবাই বিরুদ্ধে, তাদেরকে প্রিভিলেজ ক্লাস বলে মনে করে, হ্যাঁ, বরঞ্চ বলে যে ওদের দিয়ে দিলে আমাদের জিনিসের দাম বেড়ে যাবে। এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আইন আদালত, বিকাশ ভট্টাচার্য লড়ছেন মামলা, সবই করছেন, ঠিকই করছেন। আবার মমতা ব্যানার্জি এখানে চাকরিও দিচ্ছেন না। এই যে এত চাকরি চলে গেল, চাকরি দেওয়া হচ্ছে না, তাই 10 লাখ চাকরি রেডি করে রেখেছেন ফিঙ্গার। না, আমি অন্য দিক থেকে, আমরা তো উনি তো চাকরি দিচ্ছেন না, স্কুলের চাকরি ঝুলে গেছে, এটা দেখেছি। এইবার আমার শুধু একটা বিনম্র প্রশ্ন, আজকে যারা রাত্রির রাস্তা দখল নিচ্ছেন, যখন এই শিক্ষকরা দিনের পর দিন, 1000 দিন ধরে সব বসে রয়েছে, কই আমি তো শিক্ষকদের জন্য পথের মোড়ের দখল নিতে সাধারণ মানুষকে আসতে দেখিনি। তারপর ও চাকরি পেলে আমার কি লাভ? সে কিন্তু অ্যাভয়েড করে গেছে। অদ্ভুত একটা সোসাইটি, ডিভাইডেড সোসাইটি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বাঙালি যারা আজকে যে কোনো ব্যাপারে প্রতিবাদ করছে, কিন্তু নিজের বাড়ির ছেলেটা ভালো থাক, এই সোশ্যাল মিডিয়ায় লিখছে বাংলাদেশের মতো ঘটনাই তো দরকার। তার বাড়িতে একটা ইট মারুক্ত দেখি কাঁচের জানলায়, সে হাই হাই করে উঠবে। পাশের বাড়ির মহিলাকে যখন গালাগাল করে যায়, পাড়ার পুজোর চাঁদা চাইতে এসেছে, দরজাটা বন্ধ করে দেয় এবং গিয়ে ওই পুজোর 3 দিন খিচুড়ি এবং কি করে রবীন্দ্রসঙ্গীত গাইবে তা নিয়ে ভাবে। এই যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত হিন্দু সমাজ, তারা একটা অদ্ভুত। আনিস হত্যায় এদের নেমেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, কিন্তু এইভাবে তো হয়নি। সিপিএম নেমেছিল, পথে সভা করেছিল, কিন্তু সেটা পারপোরেট করেনি, কারণ মুসলিমরা মনে করছে যে বিজেপি আমাদের প্রধান শত্রু, তাকে রুখতে তৃণমূলকে ভোট দাও। এটা অদ্ভুত ডিভাইডেড সোসাইটি। কিন্তু নর্থ বেঙ্গলে ফেনোমেননটা আবার তা হয়নি।
হয়নি। সেখানে লেফটও ভোট পেয়েছে, না কংগ্রেস না, পেয়েছে। কংগ্রেসের একটা আলাদা কারণ, কংগ্রেস যেহেতু সরাসরি বিজেপিকে টক্কর দিচ্ছে, সুতরাং পশ্চিমবঙ্গের সোসাইটিটা না আগে আমরা 20 বছর আগে যেভাবে দেখেছি তার থেকে অনেক ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, ফলে ওই বুদ্ধবাবুর মৃত্যুর থেকে শুরু করে যে ফায়দাটা হয় না, ওভাবে তুমি ফায়দা বললে হয় না। ওইভাবে কিন্তু আজকে রাজনীতি হয় না। অধীরটা কি করবেন? উইল গো টু বিজেপি? এটা নিয়ে প্রচুর স্টিক টু কংগ্রেস প্রশ্ন আসছে। অধীর চৌধুরীর জায়গায় দুজন প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টের দুজনের নাম উঠেছিল, একজন পুরুলিয়া জেলার মানুষ প্রবীণ এবং আরেকজন হচ্ছে মূলত মালদার লোক। এবার ঈশা খানকে জেতানোর পেছনে ভূমিকা ছিল, মালদা উত্তরের সিটেও ভালো ভোট পাওয়ার জন্যে ছিল সাত্তার। এখন কি হবে আলটিমেটলি, অধীরের তো একটা দীর্ঘদিনের লিগাসি ছিল, তার উপর এখানে প্রদেশ কংগ্রেসের একটা ছিল। এখন অধীরের সাথে কংগ্রেস সিপিএমের যে জোড়, এবং কংগ্রেসের মধ্যেই দুটো মত পার্থক্য আছে যে আমরা যদি সিপিএমের সাথে থাকি আমাদের কোনো লাভ হচ্ছে না, সিপিএমের লাভ হচ্ছে কিছু ভোটের, তো আমরা যদি ছেড়ে দিয়ে নিজেদের মতো থাকি তাহলে আমরা তাদের মতো ভাবতে পারি। আমি এটা জানি যে এবার যেটা হয়েছিল, মমতা ব্যানার্জি প্রথমে দুটো ছাড়তে চেয়েছিলেন, রাহুল গান্ধী 6টা সিট বলেছিল নেব না, এবং একটা নেগোসিয়েশনে 4টে সিট, মোটামুটি 4 থেকে 5টা সিট দেবে, ইট ওয়াজ ফাইনালাইজ, এবং তার মধ্যে নিশ্চিন্তভাবে কংগ্রেস 3টে সিট জিতত। কিন্তু অধীর চৌধুরী এবং আরও কিছু লোকের তারা বলে না সিপিএম এর সাথেই যাবো কারণ তারা ট্রাস্টেড, আর তৃণমূল আমাদের দলটাকে ভেঙে নষ্ট করেছে, এটা তো ঘটনা। এই শুভেন্দু অধিকারীকে দিয়েই মমতা ব্যানার্জি শেষ করেছে। তো ফলে তারা তাদের মতো লড়ে কিন্তু তাদের সিট কমে গেছে, ভোটও পার্সেন্টেজ বাড়েনি। এখন এই সংসদীয় রাজনীতি একটা অদ্ভুত ব্যাপার, সেখানে যদি আমার সিট না থাকে আমি ওই রাস্তায় বিপ্লবীদের মতো কি আন্দোলন করলাম, তাহলে মাওবাদীদের আন্দোলন, মাওবাদীদের তো লোকে আরো পাত্তা দেবে না। তুমি সংসদীয় রাজনীতিতে কি করছো, তুমি টেক্কা দিতে পারছো? আজকে এই যে সম্প্রতি ওয়াকআপ বিলটা যে পার্লামেন্টে সিলেক্ট কমিটিতে গেল, এটা কি আগের জমানা হলে যেত? বিরোধীরা সংঘবদ্ধ সেই জন্যই গেছে, তো আগে নরেন্দ্র মোদী জমানায় ধরে যেত না। অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতাই কাজ করে ভারতের গণতন্ত্র। তাহলে অধীর কি করবে? হাজারো ফলসে একটা জিনিস হয়েছে যে গণতন্ত্রের ভিতটা মজবুত। জানি না, অধীরকে তো আপাতত মনে হচ্ছে আবার মিটিংয়ে ডেকে যে চালাতে বলেছে। অধীর চৌধুরী কংগ্রেসে যদি থাকেন, তার পক্ষে এই ইন্ডিয়া জোটের মধ্যে থেকে মমতা ব্যানার্জির সাথে যেভাবে তারা চলছে, এবং এখনো অফিসিয়ালি কিন্তু কংগ্রেস এই ঘটনার পেছনে যে বিশাল করে একটা রাজ্য যারা প্রতিবাদ করছে, সিপিএম করছে, তাদের মতো কিন্তু নামতে পারেনি। তো অধীরের চৌধুরী নিজের মধ্যে একটা ডাইলেমা হবে, দ্বন্দ্ব কাজ করবে। দেখা যাক ভবিষ্যতে কি হয়, এখনই এ কথা শেষ কথার বলার সময় আসেনি, দেখা যাক কি হয়। কারণ শুভেন্দু অধিকারীরও গতিবিধি দেখে আমার একটু কিন্তু মনে হচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছি মন্ত্রীদের আলমারির মধ্যে থেকে টাকা পাওয়া গেছে কিন্তু মন্ত্রিত্ব যায়নি। আর অখিলগিরি, যিনি শুভেন্দুরই সম্পর্কে রিলেটিভ, দুই বোন, শিশির অধিকারীর স্ত্রী আর অখিলগিরির স্ত্রী দুই বোন হয়, একেবারে নিজের ঘরের। সেই অখিলগিরি একজন বন দপ্তরের আধিকারিককে কি বলেছেন, তার জন্য তার মন্ত্রিত্ব চলে গেল, এবং তা নিয়ে শুভেন্দু খুশি হলেন। তারপরে শুভেন্দু যে এটা এনেছিলেন বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব, যেটা স্পিকার ঠান্ডা করে পাঠিয়ে দিলেন, বললেন না সরকারি প্রস্তাবটাই হবে, হঠাৎ মমতা বলে বসলেন না শুভেন্দুর প্রস্তাবটাই আনা হোক, সমর্থন করব। তো সবকিছু দেখে কেন যেন গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। অনেক আমি এইটুখানি বলতে পারি। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রবীণ সাংবাদিক প্রসূন আচার্য।